চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার রাজা দেবাশিস রায়। ব্যারিস্টার রাজা দেবাশিস রায়। ধন্যবাদ জলিল ভাই, মাননীয় উপদেষ্টা, শ্রদ্ধেয় সম্মানিত সুধীজন। তো আমি প্রথমে শুরু করতে চাইছি, মূলত আমি পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত এবং আদিবাসীদের প্রেক্ষিত আনবো। তো আমি সংখ্যা নিয়ে একটা কথা বলছি। এই রুমে কিন্তু আমরা অধিকাংশই কিন্তু 60-এর বেশি, আমার 65 হয়ে গেছে, 30-এর কম মাত্র আমাদের আজকে আছেন দুজন বোধে। তাহলে কি আমরা এই রুমের সংখ্যা যারা, তাদেরই কথা বর্তাবে? তাহলে বাংলাদেশ রাষ্ট্র যখন সংবিধান লিখতে যাবে, আমি হাবিবুর রহমান সাহেবের সাথে একমত, আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারপরে সংসদ। বলছি কেন, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা যারা আদিবাসী বলছি বা অন্যান্য যে জনগোষ্ঠী আছে তাদের সংখ্যা কত, তাদেরকে ভুলে যাব? ভারতের তাহাজিরে ডক্টর আম্বেদকর আর জয়পাল সিংরা নাম তো নেপালে। আমরা দেখি সবকিছু ভারত মিলবে না, নেপাল মিলবে না, কিন্তু অনেক কিছু আমি আনতে চাচ্ছি। সুতরাং সংখ্যা যাই হবার হোক, মৌলিকতার সারা দেশের 70-এর অধিক অনেকেই আছেন। আপনাদের জনসংখ্যা কত হবে রাষ্ট্রের মধ্যে? আগে ভুলে যাব? প্রতিবন্ধীদের ভুলে যাব? কাজে সংখ্যা নিয়ে বিষয়টা হয় না, এটা মৌলিক কিছু অধিকার থাকে, যেটা আমরা বলছি রাষ্ট্রীয় মূলনীতি বা রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না, সেটা পুনর্লিখন নাকি সংস্কার। কথাটা হলো যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আর্কিটেকচারাল প্ল্যান। একটা বাড়ির আর্কিটেকচারাল প্ল্যানে যদি ফাউন্ডেশন না দেন, আপনি তেতলা করতে পারবেন না। বারান্দাকে উত্তরে দেবেন না দক্ষিণে দেবেন? এবং আদিবাসী এবং সংখ্যালঘু, আপনি কয়টা বেডরুম পাবেন? এবং কি আপনি ডাইনিং রুমে যাওয়ার চেয়ার পাবেন? ড্রয়িং রুমে বসার আপনার অধিকার আছে? 72 সনে মানবেন্দ্র নারায়ণ লার্মা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য ছিলেন, উনি ওয়াক আউট করেছেন, যেহেতু পার্বত্য প্রেক্ষিত আদিবাসী প্রেক্ষিত সম্পৃক্ত হয় না সংবিধানে। এই সম্পৃক্ত হয় নাই বলেই তো অস্ত্র নিয়ে গেলেন। তাহলে আইরিন খানের সাথে আমাদের একজন ইন্টারন্যাশনাল জুরিস্ট কথা বললাম, আদিবাসী স্বীকৃতি দিলে সম্পৃক্ত হবে সংবিধানে সোনার অক্ষরে, সে বিচ্ছিন্নতাবাদে যাবে না। সম্পৃক্ত হয় নাই বোধে 72-এ মানবেন্দ্র লার্মার নেতৃত্বে একটা সশস্ত্র সংগ্রাম হয়। কাজে আমি মনে করি যে তাদেরকে সম্পৃক্ত করলে কি তারা কি বঙ্গভবন দখল করে ফেলবে, না বার্মায় নিয়ে যাবে, না ভারতে নিয়ে যাবে? তো এই জিনিসগুলো ভবিষ্যতের সংবিধানে কি হওয়া উচিত, বিগত সংবিধানে কি ছিল স্বাধীনতার আগে, এবং পার্শ্ববর্তী ভারত, নেপাল, মালয়েশিয়া, পাকিস্তানে কি আছে আমরা দেখতে পারি। যেমন নেপালের কথাটা আমি বলেই ফেলি, তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করেছে, সাউথ এশিয়াতে আমরা কেউই করে নেই। সুতরাং নারী, সংখ্যালঘু, দলিত ইত্যাদি, আমাদের দলিত আছে কেন সেটা অন্য কথা, চা বাগান জনগোষ্ঠী, সমতলের আদিবাসীদের কিচ্ছু নেই দেশে, পার্বত্য চট্টগ্রাম কি চলে আমাদের আছে। তো এইগুলো যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। তা আপনারা যদি এসডিজি করেন, একজনকে পিছিয়ে ফেলে রাখলে এসডিজি হলো না, তাহলে আমাদের পাহাড়ি বা চা জনগোষ্ঠীকে ফেলে রাখলে তাহলে বাংলাদেশটা যাবে কোথায়? তো এইগুলোর কারণে আমরা মনে করি যে এই প্রেক্ষিতগুলো আনা উচিত। আজকে কিছু কথা বলছি, কিন্তু যে দাবি দেওয়ার কথা, এটা দেবাশিস রায় আমার ব্যক্তিগতের না। আপনারা চাইবেন দলিল দেখাবো, কোন পার্টি, কোন নাগরিক সমাজের মানুষ, কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কি কি স্মারকলিপি দিয়েছিল, আমি একটা একটা করে সব বলবো। তো তাদের দাবির মধ্যে যেগুলো সবসময় আসছে, এটা হচ্ছে যে রিজার্ভ সিট। ইন্ডিয়াতে শেডিউল কাস্ট, শেডিউল ট্রাইবের জন্য 1/3 মতো রিজার্ভ সিট আছে। পার্বত্য চট্টগ্রামের এখন 3টা সিট, হয়তো 4টা হবে। সমতলের আদিবাসী আর আগামী 20 বছরে রিজার্ভ সিট না করলে একটা এমপি পাবে কিনা আমি বিশ্বাস করি না। তো এগুলো আসলে তো কথাটা সংসদেই বলছে, তো বন্দুক নিয়ে তো বলছে না। তো এটা করা উচিত। এবং আমরা আরেকটা জিনিস নেপাল থেকে নিতে পারি, যেটা আমাদের সংবিধানে, আমাদের বোধহয় ইংরেজিতে, বাংলা নাম জানি না, মনিস্টিক অ্যান্ড ডুয়েলিস্টিক বলে। ইন্টারন্যাশনাল ট্রিটি ল বাংলাদেশে সরাসরি আদালত কর্তৃক এটা বাস্তবায়ন যোগ্য না, কিন্তু পক্ষান্তরে নেপালে তার স্ট্যাটাসটা অনেক হাই, ইউএসএতে এটা অ্যাট পাওয়ার উইথ কনস্টিটিউশন ল। তো আমরা সেটা করতে হবে বলছি না, কিন্তু এখন বাংলাদেশ সরকার যে যতগুলো মানবাধিকার চুক্তি এগুলো অনুস্বাক্ষর বা অনুমোদন করেছে, সেগুলো রিপোর্টই দেয় না ঠিক সময়। তাহলে এগুলো চুক্তিগুলো রাটিফাই করে কি লাভ? তাহলে রাষ্ট্রীয় এই পদ্ধতির মধ্যেও তো কিছু থাকতে হবে, যে কিভাবে এগুলোকে মনিটর করা যায়, অনুবীক্ষণ পরিবেক্ষণ ইত্যাদি করা যায়, এটার একটা জিনিস থাকতে হবে। তো আমি একটু করে অতীতে যাচ্ছি। 72-এর আগে 1962 কনস্টিটিউশনে ফজলুল কাদের চৌধুরী মহোদয় যখন পাকিস্তানের স্পিকার ছিলেন এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট, তখন পার্বত্য চট্টগ্রামের নাম ট্রাইবেল এরিয়া থেকে কেটে দিলেন। তৎকালীন ইস্ট পাকিস্তানের একটা ট্রাইবেল এরিয়া ছিল,
এটা বিশেষ একটা লেজিসলেটিভ সেফগার্ড ছিল যে এইভাবে আইন হবে, সকল দেশের আইন প্রযোজ্য হবে না, কারণ সেখানকার মানুষের আর্থসামাজিক ভাবে, সাংস্কৃতিক এবং অনেক কিছু বিষয় আছে। কোটার বিষয়ে একটু করে আসি, কেন এই কোটাটার প্রয়োজন? আপনি পার্বত্য চড়াই কনে যান, 8 বছর আগে শুদ্ধ বাংলায় বলতে পারেন, সে বাংলাটাও শুনলে আপনারা হয়তো হাসতেও পারবেন, হাসা উচিত না। আমি ঠিক মতো করে বাংলা হয়তো উচ্চারণ করতে পারেন, তাহলে আমি ঢাকার ছেলেদের গুলশান বর্ণনা কম্পিটিশন দিয়ে আমি এখন তাহলে সিভিল সার্ভিসে যাব? নেপাল আর ইন্ডিয়াতে দেখেন কত পার্সেন্টেজ আছে, 5% থেকে আমরা কৃতজ্ঞ আমাদের ছাত্র ভাইয়েরা, যুবকেরা যে আন্দোলন করেছেন অন্তত 1% ফেরত দিয়েছে, 0% নিয়ে গেছিল বিগত সরকার। 5% আমার গবেষণা আছে, 5% 10 ভাগের 1 ভাগ তখন দেওয়া হতো না নামে, কিন্তু সেফগার্ড গুলো নেপালে আর ইন্ডিয়াতে আছে, এগুলো দেখতে পারি। আমি শেষের দিকে যাচ্ছি। এখন আমরা যদি এই বিভিন্ন দেশের সংবিধান থেকে নিতে পারি এবং যেগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার, আবার সামনের পোরশন পার্ট 2 দ্বিতীয় খণ্ডে যে এগুলো রাষ্ট্রীয় মূলনীতি, কিন্তু আদালতে এটা কার্যকরযোগ্য না ফান্ডামেন্টাল রাইটসের অধীনে। তারপর আরো কিছু আছে সেফগার্ড, তারা চাচ্ছে যে সংরক্ষিত আসন সংসদে এবং স্থানীয় সরকারে, সমতলতা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আছে, কেউ গারো, সান্তাল, হাজং, পার্বত্য চড়াই কিছুটা আছে। এটা একটা ব্যালেন্স করা। আর পার্বত্য চড়াই বাঙালিও আছে, ব্রিটিশ আমলেরও বাঙালি আছে যারা পাহাড়িদেরকে হাল চাষ শিখিয়েছে, তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সবকিছু মানবাধিকার, মৌলিক অধিকার দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা করা যায় এবং আদিবাসী ও পার্বত্য চড়াই মানুষ সম্পৃক্ত হতে চায়। এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা চাই যে যেটা নতুন বাংলাদেশ হবে সেটা যাতে সকল জাতি গোষ্ঠী, ভাষারও কিন্তু স্বীকৃতি আমাদের নেই, ধর্মের, ভাষাগত, কৃষ্টিগত, এগুলো যদি আনা হয় আমার মনে হয় যে সেটা সারা দেশের জন্য। আর পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বার্মার ইন্ডিয়ার বর্ডার, সেখানে গণতন্ত্র আসলেই কিন্তু আরো সেই বর্ডার শক্ত হবে, বিচ্ছিন্ন হবে না, বরং সম্পৃক্ত। সুতরাং আমরা সম্পৃক্তবাদী, আমরা বিচ্ছিন্নতাবাদী নয়। ধন্যবাদ। ধন্যবাদ রাজা বাবু। ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আর বলতে হলে 30 সেকেন্ডের মধ্যে যদি প্লিজ রাজা। ধন্যবাদ। আমার আগে যখন বলছিলাম যে সংবিধানের বিভিন্ন দিক আছে, একটি দিক আমি বলি নাই যে সংবিধানে কিছু কিছু জিনিস সেফগার্ড, আদিবাসীর হোক, কৃষকের হোক, এটাকে সেফগার্ড, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, চিটাগং হিল ট্রাস্ট রেগুলেশন বা প্রথাগত আইন, এগুলোর একটা অংশ সংবিধানে থাকা হচ্ছে, যেটা চট করে পাল্টানো যাবে না। তারপরে 72-এর সংবিধান কিন্তু সবগুলো যে মন্দ সেটা না, এখানে যে ধর্ম নিরপেক্ষতা সেটা রাখা উচিতই, স্বাধীনতার কথা রাখা উচিতই, তবে জাতি নিরপেক্ষতা কিন্তু যথাযথভাবে নাই। সুতরাং আমার 23 ক অনুচ্ছেদে তথাকথিত ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হলো, কিন্তু 23-এ বলা হচ্ছে কেবল বাঙালির কথা, বাংলাদেশের কথা না। এই 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 আমার কনফ্লিক্ট গুলো আমরা দূর করা যায়। তারপরে আমাদের যে লিগ্যাল সিস্টেম আছে এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। এটা হচ্ছে যেমন সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া আপনি মামলা করতে পারেন না, তো সারা হোসেনরা তো এনেছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বুড়িগঙ্গার কথা আমি কি রাঙামাটি থেকে বলতে পারবেন না, কর্ণফুলির কথা আপনি ঢাকা থেকে বলতে পারবেন না, রমনা। তারপরে সামষ্টিক সম্পত্তি নাই, যৌথ সম্পত্তি আছে, কোঅপারেটিভ আছে, কালেকটিভ রাইটস নাই। রমনা পার্ক সবার, এটা তো শুধু ঢাকার মানুষের না। তো সামষ্টিক সম্পত্তিটা আনা উচিত। আইএলও কনভেনশন 107-এর কথা বলছি, 1960-এ পাকিস্তান আমলে, তারপর আবার 72 জুনে এটা রাটিফাই হয়েছে। এটা কোনো কার্যকর করা হয় নাই আদিবাসী, ইন্ডিজিনাস ট্রাইবাল পপুলেশনসের। আর সবচেয়ে শেষ, এটা পার্লামেন্টারি সভারেন্টির কথা আমি অধিমত পোষণ করে নামে গবেষণা করেন যে পার্টি ছিল না কেন, ড্রাফট যেটা ক্যাবিনেট পাঠায় আইনের ড্রাফটটা, পার্লামেন্টে কয়টা এমপি ডিবেট করেছে, 2-1টা দাড়ি কমা পাল্টানো ছাড়া করেছে, ক্যাবিনেট যা বলেছে সেটাই 2-1টা বক্তৃতা দিয়ে তারা পাস করেছে। সো দিস পার্টি অটোক্রেসি, দিস ক্যাবিনেট অটোক্রেসি, সেটা কিন্তু আমাদের সেখান থেকে আমাদের ধন্যবাদ। হবে। জাস্ট এক লাইন করে প্লিজ।